দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার যথাযথ আমরা কিন্তু গেম অন নিয়ে রাত 8টায় থাকি। ঈদের পরে আজকেই কিন্তু আমরা আবারও গেম অন নিয়ে ফিরেছি পর্দায়। আজকে আমরা আলোচনা করব আসলে ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে, কেমন যাচ্ছে পুরো ক্রীড়াঙ্গন। আমার সঙ্গে কিন্তু এই আলোচনার জন্য সাথে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। ভাইয়া, ঈদ মোবারক, যদিও বাসি হয়ে গেছে। ঈদ মোবারক এবং ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক। ঈদ কখনো বাসি হয় না। হ্যাঁ, তা ঠিক। তারপরে 5 দিন চলে গেছে, তো এখন আসলে ঈদ মোবারক জানানোটা ঠিক হবে কিনা আমি একটু কনফিউজ ছিলাম। ঈদ কেমন কাটলো ভাই? এই তো বাসায় সবার সাথে ছুটি সবকিছু মিলে আর কি ভালো মতোই কেটেছে। তার মধ্যে আমরা যদি একটু ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আসলে ক্রীড়াঙ্গনের এখন হালচাল, আমরা যদি একটু ফুটবল দিয়ে শুরু করতে চাই। 31শে মার্চ আসছে, বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে। সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ মুখোমুখি হবে। তার আগে কিন্তু ভিয়েতনামের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, যেখানে 3-0 গোলে বাংলাদেশ হেরেছে। পারফরমেন্স কেমন ছিল? না, 3-0 গোলে হারলে সেটা পারফরমেন্স ভালো না, সেটা তো পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। সেটিগুলো একটি দিক। আর বাংলাদেশ যে এশিয়ান কোয়ালিফিকেশন বাছাই পর্বে যেটা খেলবে, সেটা বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে, এর আগে শেষ হয়ে গেছে। কারণ বাংলাদেশ এই টুর্নামেন্ট গ্রুপ থেকে কারা কারা যাবে চূড়ান্ত পর্বে সেটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে। এই ম্যাচটা যা শুধুমাত্র বাংলাদেশ খেলছে এখন ভালো একটা ফিনিশিং এর জন্য। এর আগে আমরা এই গ্রুপে হারিয়েছি ভারতকে। এখন যদি সিঙ্গাপুরের মতো দল, সিঙ্গাপুর কিন্তু অলরেডি থ্রু, সো সিঙ্গাপুরের মতো দলকে যদি আমরা হারাতে পারি তাহলে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। অর্থাৎ একটা গুড ফিনিশ দিয়ে আমরা এই টুর্নামেন্টের বাছাই পর্বটা চূড়ান্ত পর্বে যেতে পারিনি, তারপর আমরা একটা বড় একটা অ্যাচিভমেন্টের কাছাকাছি যেতে পারবো। সিঙ্গাপুরের সাথে যে বাংলাদেশে যে ম্যাচটি হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ শুরু থেকে খুব ভালো খেলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। সিঙ্গাপুর থ্রো করলেও সেই ম্যাচটাতে কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের জন্য, সেটা আসলে তখন হয়নি। সেটাই হয়তো বা বাংলাদেশ চাবে যে কোনোভাবে এই ম্যাচটাকে একটা পজিটিভভাবে আসলে পুরো টুর্নামেন্টটা শেষ করতে। একটা টিম কম্বিনেশন সব কিছুর একটা ব্যাপার কিন্তু আছে, কোনো সন্দেহ নেই। এবং সেটা যেটা আপনি বললেন যে প্রথম পর্বে যখন বাংলাদেশ এখানে খেলেছিল জাতীয় স্টেডিয়ামে, সেখানে বাংলাদেশ কিন্তু লিড নিয়েছিল, তারপরে সেই ম্যাচটা 2-1 হেরে গিয়েছিল। অর্থাৎ সিঙ্গাপুরের বিরুদ্ধে যে আপনি গোল করা যায় বা তাদের বিরুদ্ধে যে জেতা যায়, সেটা সেই এক ধরনের সেই প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশের আগে হয়েছে। এখন দেখতে হবে যে এইবার তাদের মাঠে খেলা নিশ্চিতভাবে একটি কন্ডিশনটা ভিন্ন হবে এবং এই কন্ডিশনের সাথে আপনার অভ্যস্ত সিঙ্গাপুর নিজেই। এবং সিঙ্গাপুরের জন্যও কিন্তু এই টুর্নামেন্ট, যেহেতু অলরেডি তারাও বাছাই পর্বে কোয়ালিফাইড করে ফেলেছে, এই ম্যাচটাও তাদের জন্য কিন্তু যা শুধুমাত্র একটা আপনি ম্যাচের জন্য ম্যাচ বা একটু র্যাঙ্কিং বাড়ানোর জন্য একটা ম্যাচ হতে পারে। বাংলাদেশের জন্য কিন্তু একটা, বাংলাদেশ এই ম্যাচে যদি জিততে পারে তাহলে র্যাঙ্কিংটা বাড়বে, ফুটবলের র্যাঙ্কিংটা বাড়বে। তবে আপনি যেভাবে বললেন যে প্রস্তুতিটা, এক অর্থে আমি মনে করি যে এই ম্যাচের বাংলাদেশের ঠিক হয়নি। কারণ ভিয়েতনামের কাছে যখন আপনি 3-0 গোলে হারবেন এবং যে কায়দায় আপনি হেরেছেন, তাতে 8, 18 এবং 36 এই 3 মিনিটে আপনি এই সময়টা আপনার 3টা গোল হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথম অর্ধে যখন আপনি একটা ম্যাচের 90 মিনিটের মধ্যে 40 মিনিটের মধ্যে যদি আপনি 3 গোল খেয়ে যান, তখন সেই ম্যাচ থেকে কিন্তু আপনি ছিটকে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল সেটাই কিন্তু হয়েছে। এবং বাংলাদেশ কোনো সময়, আমি মনে করি না যে দ্বিতীয় অর্ধে বাংলাদেশ কোনো গোল কনসিড করেনি, কিন্তু গোল দিতেও পারেনি। বাট এটাতে আমি মনে করি না যে কোনো বড় কোনো সাফল্য রয়েছে। কারণ আপনি যখনই কোনো একটা ম্যাচ খেলতে নামবেন, প্রথম টেন্ডেন্সিটাই হবে আপনাকে জিততে হবে। অন্তত জিততে না পারলে আপনি যেন পয়েন্ট নিয়ে ফিরতে পারেন, ড্র করতে পারেন, সেই টেন্ডেন্সি নিয়ে খেলতে হবে। সেই ম্যাচটুকু বাংলাদেশের এই ম্যাচে মোটেও ছিল না। অর্থাৎ এটা এক অর্থে বলা যেতে পারে যে একটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার্সের মতো ম্যাচ হয়েছে। ওয়েল, তারপরেও এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচে হারলে আপনি সবকিছু যে শেষ হয়ে গিয়েছে এটি ভাবার কোনো কারণ নেই। সো বাংলাদেশ দলের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ একটু রয়েছে, যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে যে ম্যাচটি যেটি রয়েছে 31 মার্চে, সেই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে এই যে পেছনে এত আমরা হতাশা নিয়ে আলাপ করছি, হতাশার আলাপটুকু কেটে যাবে। নিশা, আমার কাছে আসলে ভিয়েতনাম এবং বাংলাদেশের একটি ম্যাচের, এই ম্যাচটির একটি প্রতিবেদন আছে, একটু দেখে এসে আবার আলোচনায় ফিরতে চাই। র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম 103 আর বাংলাদেশ 181। পুরো ম্যাচ জুড়ে ছিল তার ছাপ। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি হ্যাভিয়ার ক্যাবরেরা শিষ্যরা। পুরো ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য ছিল ভিয়েতনামের। এর আগে দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল 2 যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে। হংডা স্টেডিয়ামে শুরু থেকে ছিল ভিয়েতনামের দাপট। ম্যাচে 8 মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় সফরকারীরা। এর 10 মিনিট পর স্কোরলাইন 2-0 করেন ফার্ম এক্সএম। বিরতির আগে আরও এক গোল হজম করতে হয় বাংলাদেশকে। 38 মিনিটে তৃতীয় গোল করেন নাগুয়েন। 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিয়েতনাম। বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর চেষ্টা করে বাংলাদেশ, কিন্তু কাজের কাজ হয়নি বললেই চলে। উল্টো গোলবার সামলাতে ব্যস্ত থাকতে হয় জামালদের।
শেষ দিকে কিছুটা আক্রমণের ধার বাড়ায় লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু সেখানেও খুব একটা গতি ছিল না। এই হাফে গোল খায়নি বাংলাদেশ, সত্যি বলতে এতটুকুই। পুরো ম্যাচে খুঁজে পাওয়া যায়নি হামজাকে। আগামী 31 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলার ছেলেরা। শুভ দেবনাথ, নিউজ 24। যেটা আসলে দেখছিলাম যে বাংলাদেশ আসলে 3টা গোল প্রথমার্ধে, আপনিও যেটা বলছিলেন, আমরা দেখেছি যে 3টা গোলই খেয়েছে। আমরা কিন্তু আলোচনা করছিলাম যে আসলে গোলকিপারের ভুলের কারণে কিন্তু 2টা গোল কনসিড করেছে বাংলাদেশ ওই দিন। এবং যেটা দেখা গেছে যে অনেকেই কিন্তু এটা প্রশ্ন তুলেছেন যে জিকোকে একটা খেলানোর সুযোগ রাখতে পারতো, শ্রাবণকে আসলে খেলিয়েছে, এখানে আসলে আপনার মতামতটা কি? না দেখুন, আপনি 3-0 গোলে যখন ম্যাচটা হারবেন এবং প্রথমার্ধে 3 গোল হয়ে যাবে, সেখানে নিশ্চয়ই আমি 3টা গোলের কথা যদি বলি, আপনি এখানে দেখবেন যে আপনি এটা ডিফেন্সের প্রচন্ড ভুল ছিল। আপনি গোলকিপার প্রথম যে গোলটা হয়েছে সেখানে আপনি ম্যাক্সিমাম দায়টা কিন্তু আপনি গোলকিপারকে দিতে হবে। কারণটা হলো যে আপনি যখনই গোলবার ক্রস মানে বেরিয়ে আসবেন, গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসবেন, তখন গোলকিপারের সামনে একটাই লক্ষ্য থাকে যে কোনো মূল্যে বলটাকে টাচ করতে হবে, ফিস্ট করতে হবে, গ্রিপ করতে হবে, অথবা বলে একটা ধাক্কা দিতে হবে। সে ধরনের কোনো কিছু না করে আপনি ফ্লাইটটা মিস করেছেন, এবং ফ্লাইটটা মিস করার কারণেই এই পুরো গোলযোগটা কিন্তু সেখানে তৈরি হয়েছে। তারপর আপনি যেভাবে জায়ানের পায়ে লেগে বলটা লেগে গেছে, দ্যাটস ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট আপনি বলতে পারেন। তবে ভুলটা করেছেন প্রথমে কিন্তু গোলকিপার নিজেই, এবং পরের গোল যেটি হয়েছে, যেটা অফসাইড ট্র্যাপ করার একটা চেষ্টা করা হয়েছিল, সেখানেও দেখবেন যে খুব দুর্দান্ত কায়দায় কিন্তু ভিয়েতনামের যে স্ট্রাইকার গোল করেছেন, সেখানে তারা প্রথমে যিনি লাফ দিয়েছিলেন তিনি কিন্তু হেড নেবেন না, হেড নিয়েছেন কিন্তু একদম শেষ পার্সন যিনি রয়েছেন তিনি। তো সবকিছু মিলে এই ম্যাচের জন্য যেরকম একটা আপনার ডিফেন্স সাজানোর কথা ছিল, সেরকম ডিফেন্স কিন্তু বাংলাদেশ তৈরি করতে পারেনি। আপনি যদি আরেকটু স্পেসিফিক করতে বলেন, আমি বলবো যে শ্রাবণের কথা আপনি বলছিলেন, এবং আমি তো মনে করি যে এখানে তপুর অভাবটা বাংলাদেশ খুব ভালোভাবে মিস করেছে। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য যেরকম ভাবে একটা টিমের প্রস্তুতি প্রয়োজন, সেরকম প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশ করতে পারেনি এখানে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে, যেটা একটু আগে যেটা বলছিলাম, যে আপনি সিঙ্গাপুরের মতো দলের বিরুদ্ধে যখন আপনি খেলতে নামবেন, সেটার জন্য যেরকম প্রস্তুতি একটা প্রয়োজন ছিল, সেই প্রস্তুতিটা কিন্তু এখানে আমি মনে করি যে বাংলাদেশ নিতে পারেনি। অর্থাৎ যেরকম প্রস্তুতি নিয়ে একটা দল গঠন করার কথা ছিল, সেটা করতে পারেনি। এর কারণটা হলো যে অনেক ধরনের কারণ রয়েছে। কারণটা হলো যে আপনি যেভাবে বলছিলেন যে জিকোকে খেলানো যেত কিনা বা জিকোকে নেওয়া যেত কিনা, সেটা তো কোচের বিষয় ছিল। এবং আমরা জানি যে যখনই দল ঘোষণা করা হয়েছিল, তখন কেন জিকো নেই, কেন শ্রাবণ রয়েছেন, সেই ধরনের প্রসঙ্গ কিন্তু উঠেছিল। এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে জিকো কিন্তু আপনি ঘরোয়া ফুটবলে যে টিমে খেলেন, তিনি কিন্তু নাম্বার 1 ফুটবলার, গোলকিপার সেই দলের, এবং সেকেন্ড গোলকিপার হিসেবে রয়েছেন কিন্তু শ্রাবণ। কিন্তু কোচ চুজ করেছেন সেকেন্ড গোলকিপারকে, এবং সেকেন্ড গোলকিপারকে চুজ করেছেন একটা, যদিও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ না, কিন্তু ইন্টারন্যাশনাল আবহত রয়েছে। সো এখানে এক্সপিরিয়েন্স অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কাইসার, আমরা যদি একটু দেখি যে আসলে জিকো তো দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমকেও সার্ভ করেছে, তিনি টপ একটা ক্লাবেও খেলছেন। তাকে কিন্তু বলা হয়েছিল সিলেকশনের আগের দিন যে তিনি টিমে থাকছেন। সেটা নিয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেরই তার ভক্তদের মধ্যে, ফুটবল ভক্তদের মধ্যে একটা আমরা পজিটিভ সাইড দেখেছি যে জিকো ফাইনালি টিমে ফিরছেন। তিনি নিজেও কিন্তু পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি টিমে ফিরছেন। অল অন আ সাডেন যে পরের দিন যখন টিমটা ঘোষণা করা হলো, সেখানে জিকোর নাম ছিল না, এবং জিকোকে সেটা জানানো হয়নি। এই যে জিনিসটা, যে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, তাকে সে কি ন্যূনতম এই রেসপেক্টটা আসলে ডিজার্ভ করে কিনা, যে তাকে একবার বলা হয়েছে টিমে রাখা হচ্ছে, এরপর তাকে হুট করে টিম থেকে বাদ দেওয়া হলো, কেন বাদ দেওয়া হলো, তাকে কোনো কারণও দর্শানো হয়নি। ওয়েল পিঙ্কি, আপনি বাংলাদেশের ঘরোয়া ফুটবল নিয়ে যদি আলোচনা করতে চান, সেখানে দেখবেন যে একটা বিষয় খুব মানে আলোচনা আসে, সেটা হলো যে সিন্ডিকেট হচ্ছে কিনা, অথবা আপনি পার্সোনাল চয়েসে কোনো দল গঠন করা হচ্ছে কিনা। তো সেই ধরনের ঘটনা আমি মনে করি যে যখন বারবার এই প্রসঙ্গটা আসছে, তখন সেটা ফুটবল ফেডারেশনের উচিত এই বিষয়ের একটা সিদ্ধান্ত আসা, এবং তাদেরকে এই প্রশ্নটুকু শুনতে হচ্ছে। আর যেহেতু আপনি যেভাবে বললেন যে আমরা জানি যে জিকো নাম্বার 1 গোলকিপার, তিনি তার দলেরও নাম্বার 1 গোলকিপার রয়েছেন, তার সাথে কোচের কোনো সমস্যা রয়েছে কিনা বা অন্য কারোর সমস্যা, ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনি যখনই একটা ন্যাশনাল টিমকে চিন্তা করবেন বা জাতীয় দলের চিন্তা করবেন, তখন সেখানে কিন্তু আপনার পার্সোনাল যে সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলোকে নিয়ে কিন্তু আপনি দল গঠন করতে পারবেন না। সেটা আপনাকে বাইরে রেখে তারপরে দেশের চিন্তাটা আপনাকে প্রথমে করতে হবে। সো এখানে এই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা আমি মনে করি যে, এবং জিকো কিন্তু একবার বলেছিলেন যে কোচ তাকে পছন্দ করেন না, কারণ যখন স্টেডিয়ামে খেলা চলে তখন সবাই জিকোর নাম নিয়ে যখন
আসলে সেলিব্রেট করে সেটা নাকি কোচের পার্সোনালি পছন্দ হয় না, এই কথাটা আসলে সেটা তো আমি মনে করি যে কোচের আরো বেশি পছন্দ হওয়ার কথা। কারণ হলো যে কোচের তো শুধুমাত্র একজন খেলোয়াড় না, কোচের তো পুরো টিমটা। এবং কোনো একটা খেলোয়াড়কে যদি কেউ প্রশংসা করে তাহলে তো সেটা কোচেরই প্রশংসা। দল ভালো করলে তো সেটা কোচের কাছেই যাবে, দল খারাপ করলে সেটা দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে। সো কোনো একটা খেলোয়াড়ের জন্য আমি মনে করি না যে এই ধরনের কোনো বিষয় হওয়াটা উচিত, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় হবে। কারণ আমি যেটা বললাম যে আপনি যখনই ন্যাশনাল টিমকে নিয়ে চিন্তা করবেন সেখানে পার্সোনালাইজ কোনো কিছু কিন্তু আপনি রাখতে পারেন না। আপনার সাথে ব্যক্তিগতভাবে কারো জটিলতা থাকতেই পারে, সম্পর্ক খারাপ থাকতেই পারে, কিন্তু তাই বলে টিমের স্বার্থে তিনি যদি ওখানে ফিট হন তাহলে তাকে খেলাতেই হবে, তাকে নামাইতে হবে। এবং এই ক্ষেত্রে সেরকম ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো কিছু ঘটেছে কিনা, যেহেতু প্রসঙ্গটা বারবার আসছে, আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত বা একটা খোঁজ নিয়ে একটা প্রপার ইনভেস্টিগেট করা উচিত। ওই দিন কিন্তু আসলে হামজা চৌধুরীকেও খুব টিম মাঠের মধ্যে আসলে তাকে এক প্রকার খুঁজেই পাওয়া যায়নি, তিনি ছন্দে ছিলেন না। তাকেও দেখে মনে হচ্ছে যে যে এফোর্টটা আমরা আগে দেখেছি হামজা চৌধুরীর কাছ থেকে আমরা পেয়েছি সেই এফোর্টটাও। তিনি একটা লম্বা সফর করে এসেছিলেন এবং মাত্র এক সেশন অনুশীলন করেছেন দলের সঙ্গে। লম্বা সফর করে এসে মাত্র এক সেশন অনুশীলন করেছেন দলের সঙ্গে, সেখানে মাঠের মধ্যে থাকে। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে এটা কিন্তু আপনার ফ্রেন্ডলি ম্যাচ। সো তিনি হয়তো ওই রকম ইফোর্টসটা একটু দেননি, রেখে দিয়েছেন হয়তো 31 মার্চের মূল ম্যাচের জন্য, এমন বিষয়টা হতে পারে। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে যে ধরনের প্রস্তুতি নিয়ে বা দল সাজানো নিয়ে এই দলটা তৈরি করার কথা ছিল সেরকম দল কোচ কিন্তু করতে পারেননি। এই কারণে একটু পুরো দলটাকে একটা অগোছালো ফুটবল খেলেছে দেখে মনে হচ্ছে। আপনি কিন্তু প্রথমার্ধের কথা বাদই দিলাম, প্রথমার্ধে তো বাংলাদেশ 3-0-তে যখন মানে কনসিড করেছে এবং সেখানে খুঁজেই পাওয়া যাচ্ছিল না পুরো দলটাকে। সেকেন্ড অর্ধে বাংলাদেশের যে কাজটুকু ছিল সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে গোল যেন আর বাড়তে না দেওয়া যায়। এবং আমি মনে করি যে সেটাও কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। আপনি 3 গোলে হারা আর 4-0 গোলে হারার মধ্যে পার্থক্য কোনো কিছু নেই। বরঞ্চ আপনি যদি আক্রমণাত্মক হয়ে খেলেন, আপনি যদি গোল একটা আদায় করে নিতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাসটুকু বাড়বে। আমি জানি না কোচ কোন টেন্ডেন্সি নিয়ে এই দলটুকু মানে চিন্তাটা করেছিলেন, হয়তো ভেবেছিলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ, আমি হয়তো বেশি ইফোর্টসটুকু দিব না। বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আপনি যখনই ফ্রেন্ডলি ম্যাচ হোক বা যেই ম্যাচই হোক, আপনি জয়টা বা গোল যদি করতে পারেন বা জিততে যদি পারেন সেখানে আত্মবিশ্বাসটুকু অবশ্যই বাড়বে। এবং কোচকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি আসলে টিমকে কতটুকু খেলাতে পারছেন এবং তার অধীনে টিম আসলে কেমন করছে। কারণ এত বিগ নেমস এখন বাংলাদেশে, হামজা চৌধুরী, শামিদ সোম থেকে শুরু করে জায়ান আছেন, আরও অনেকে, ফাহমিদুল থেকে শুরু করে অনেকেই আছেন, তারপরও কেন টিমটা আসলে সবার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না, সেই প্রশ্নবিদ্ধ কিন্তু হচ্ছেন কোচ। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে কি কোনো পরিবর্তন দেখা যেতে পারে? ফুটবল ফেডারেশন আসলে কেমন কোনো চিন্তা ভাবনা এখানে রাখতে পারে কিনা? ওয়েল, এটা তো ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের বিষয়। তবে যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে কাবরেরা অনেক লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে কোচ হিসেবে ছিলেন এবং তিনি অনেক চড়াই উতরাইয়ের মধ্যে রয়েছেন এবং সার্বিকভাবে তার পারফরমেন্স যদি আপনি দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি খুব সম্ভবত 10টা ম্যাচ জিতেছেন, 10টা ড্র করেছেন এবং 17টা ম্যাচ হেরেছেন। সো পারফরমেন্স কিন্তু খুব একটা যে আহামরি কোনো কিছু তা কিন্তু না। এবং তার এই সময়টায় কোচের কারণে বা কোচিংয়ের কারণে বা তার মেথডের কারণে, তার কোচিং এই সিদ্ধান্তের কারণে বা তার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের কারণে বাংলাদেশ ফুটবল যে অনেক দূর এগিয়ে গিয়েছে এমনটাও ভাবার কোনো কিছু নেই। তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনি লম্বা সময় ধরে যখন কোচ থাকবেন তখন আপনার পুরো দলটা কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে খেলবে বা একটা তার খেলার স্টাইলটুকু তৈরি হবে। সো এখন পর্যন্ত কিন্তু আমরা সেই স্টাইলটুকু তৈরি করতে পারিনি বা দেখতে পারিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 1-2 ম্যাচে আমাদের ভালো ঝলক দেখিয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি 1-2 ম্যাচে ভালো পারফরমেন্স করাটা কিন্তু আপনাকে কখনোই মানে খুব বড় বা দল হয়ে ওঠার জন্য, বড় দল হয়ে ওঠার জন্য যে প্রক্রিয়া থাকে সেটাতে মনে হবে না। এই কারণে আপনি দেখবেন যে তিনি মাঝে মাঝে তার দল ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ম্যাক্সিমাম সময় খুবই নিষ্প্রভ পারফরমেন্স করেছে। এটা গেল একটি দিক। আরেকটি দিক হলো যে নতুন খেলোয়াড়, প্রবাসী ফুটবলাররা আসার পর থেকে এই দলটা আমি মনে করি যে আর যেভাবে আরো স্ট্রেংথফুল হওয়া উচিত ছিল বা আপনি টোটাল বিল্ড আপটা আরো স্ট্রেংথ এবং আরো মর্যাদাপূর্ণ হওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ফুটবল দেখবো যেহেতু প্রিমিয়ার লিগের ফুটবলার আমাদের এখানে আছে, কানাডিয়ান লিগ খেলে এমন ফুটবলার আছে, ইউএসএ তে খেলে এমন ফুটবলার আছে, আমরা চিন্তা করেছিলাম যে আসলে খুব অ্যাটাকিং একটা স্পিডি একটা ফুটবল আমরা দেখবো। সেখান চাই ওই জায়গাটাই কিন্তু আসলে ফুটবল ভক্তরাও হতাশ। এটা একটা বড় হতাশ। এবং আমার কাছে পার্সোনালি যদি আপনি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে জামাল ভুঁইয়াকে তাহলে তিনি টিমে রেখেছেন কেন? যদি তার বেস্ট 11-এ তিনি তাকে নাই রাখেন, কালকে জামাল ভুঁইয়া খেলেছেন, যে ম্যাচটা খেলেছেন সেখানে তিনি 77 মিনিট পরে মাঠে নেমেছিলেন, 3-0 গোলে বাংলাদেশ পিছিয়ে পড়েছে, তিনি দলের ক্যাপ্টেন,
দলের ক্যাপ্টেনকে যদি আপনি বেস্ট 11-এ না রাখেন, তিনি যদি আপনি সেরা খেলোয়াড় মানে সেরা তালিকায় না থাকেন, তাহলে তার সাথে আপনি কি কনসাল্ট করবেন বা তার ভূমিকাটা কি দলের মধ্যে, এটা কিন্তু আমার কাছে খুবই প্রশ্ন একটা বিষয় মনে হচ্ছে। তাহলে তার মানে কি তাকে আপনি দলে রেখেছেন কেন? শুধুমাত্র প্রেস কনফারেন্স ফেস করার জন্য, যে তিনি খুব ভালো ইংরেজি জানেন এই কারণে তাকে আপনি প্রেস কনফারেন্সে যাতে তিনি ফেস করতে পারেন এই কারণে তাকে ক্যাপ্টেন করা হয়েছে? আমার মনে হয় যে এতে যে জিনিসটা হচ্ছে যে দলে আপনি অবশ্যই ফুটবল দল একটা কোচের সিদ্ধান্ত অনুযায়ী চলবে, কিন্তু সেখানে ক্যাপ্টেনের ভূমিকাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো দলের ক্যাপ্টেন যদি শুধুমাত্র 23 মিনিট বা 20 মিনিটের মতো খেলেন, তাকে যদি আপনি তার উপর আস্থাটুকু আপনার না থাকে, তাহলে আমার মনে হয় যে টোটাল যে একটা দল হয়ে ওঠার পেছনে যে একটা সিঙ্ক্রোনাইজেশনটা প্রয়োজন, সেই সিঙ্ক্রোনাইজেশনের অভাবটুকু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল টিমে। নিশ্চয়ই। আমরা যদি একটু আন্ডার-20-র কথা বলি, তারা কিন্তু দুর্দান্ত শুরু করেছেন, তারা কিন্তু দুর্দান্ত খেলছেন। পাকিস্তানের এগেনস্টে 2-0 গোলে কিন্তু বাংলাদেশ জিতেছে এবং ইউএস প্রবাসী রোনান সুলেভানের যে দুইটা গোল ছিল, একটা ফ্রি কিক থেকে এবং একটা হেডে তিনি গোল করেছেন, হেডারে সুপারব ছিল, আসলে দেখার মতো ছিল। ওই ফুটবল আসলে ওই ম্যাচটা দেখার পরে কিন্তু সবার প্রত্যাশা আরেকটু বেড়ে গিয়েছিল যে আমরা আসলে মেইন টিমের কাছ থেকে এমন একটা পারফরমেন্স আশা করছিলাম, বাট সেখানেই কিন্তু আসলে হতাশাটা হয়েছে। আন্ডার-20-র এই আসলে পারফরমেন্সটা কেমন লাগে? আমার দেখা এখন পর্যন্ত ফুটবল মাঠে বাংলাদেশের করা যে কোনো ফুটবলারের সবচেয়ে সুন্দর গোল এই গোল আমি নিজে একটা স্টোরি লিখবো পরে, কারণ এই একটি গোলের গল্প আমি হেডলাইনটা আপনাকে বলে দিলাম। আমি এখানে এত সুন্দর গোল হয়েছে এবং পুরো ওই গোলের আগে যে ধরনের ঘটনা ঘটেছে এবং যে কায়দায় তিনি বসেছেন, যে কায়দায় তিনি শুট নিয়েছেন, একেবারে রোনালদো, এবং আমি বলছি না যে তিনি রোনালদো বা মেসির ইচ্ছে হয়েছেন, কিন্তু সেই দৃশ্যটা মনে করিয়ে দিয়েছে। মানে আমরা যে বাইরে ফুটবলগুলো দেখি সেরকম একটা ফ্লেভার পাওয়া গেছে। ফুটবলে রোনালদোকে এই ধরনের গোল করতে দেখেছি, মেসিকে এই ধরনের গোল করতে দেখেছি, এবং এই যে রোনান সুলিভান যে কায়দায় গোলটা করেছেন এবং তিনি নিজে বল বসিয়েছেন এবং নিজে শুট নেওয়ার জন্য প্ল্যান করেছেন, কারো পরিকল্পনা না নিয়ে, এবং তিনি যে কত সুন্দর করে কনফিডেন্স কায়দায় এবং যে কায়দায় শুটটা নিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম হয় না, এবং তিনি এরকম গোল আরো করবেন। তাকে যদি ঠিকমতো নার্চার করা যেতে পারে, তাহলে তিনি বাংলাদেশের মানে অন্যতম সেরা একজন ফুটবলার হয়ে ওঠার তার দক্ষতাটুকু রয়েছে। তবে মনে রাখতে হবে তার বয়স কিন্তু এখন আন্ডার-20। এখনই তো যদি তাকে আপনি মনে করেন যে না কালকে তাকে ন্যাশনাল টিমে আমি খেলিয়ে দিব, আমার মনে হয় যে ইটস টু আর্লি টু ডিসাইড। সময় দিতে হবে তাকে আরেকটু। যেটা বললাম যে সিঙ্ক্রোনাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যে কোনো একজন খেলোয়াড়কে দলের মধ্যে যদি আনেন, তার সাথে যদি আপনার যদি সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক মতো না হয়, তাহলে দেখবেন যে তিনি যতই ভালো খেলোয়াড় থাকুন না কেন, তিনি দলের ঠিক মতো আপনার কপ আপ করতে পারবেন না বা ম্যাচ করতে পারবেন না। সো এই কারণে আমি মনে করি যে আপনি যে কোনো টুর্নামেন্টের আগে ক্যাম্পিংটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু যেটা আমাদের ফুটবলে সবসময় হয়ে থাকে না। মাত্র একদিন বা দুদিনের একটা ক্যাম্প হয়, তারপর আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল খেলতে নেমে যাই, যেটাতে সবচেয়ে বড় সমস্যা হয় যে একজন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনাদের রয়েছে, কিন্তু কার দক্ষতাটা কোন জায়গায় বেশি সেটা যদি আপনি ঠাউর করতে না পারেন, তাহলে ম্যাচের 90 মিনিটের মধ্যে আপনি কার কাজটুকু কি সেটা বের করতে পারবেন না। কালকে কিন্তু আমরা ফুটবলের একটা সুন্দর একটা জিনিস পুরো দেশবাসী কিন্তু দেখেছেন যে কালকে 26শে মার্চ ছিল এবং সেখানে কিন্তু স্বাধীনতা ফুটবল যেটা সবসময় হয়ে থাকে, ফ্রেন্ডলি ম্যাচ, লাল দল সবুজ দলের সেই ম্যাচটা কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছে এবং সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কিন্তু মাঠে উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু সেই ম্যাচটা উপভোগ করেছেন। সে একটা প্রতিবেদন আছে, ওটা দেখে আসলে আবারও আলোচনায় ফিরতে চাই। জাতীয় ফুটবল স্টেডিয়ামে তখন ম্যাচ নিয়ে ব্যস্ততা, তবে হঠাৎ করেই সবকিছু বদলে গেল। চারদিক থেকে সবার নজর একজনের দিকে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শুরুর আগে ফটো সেশনে সবাইকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল সরকার প্রধান। এরপর প্রটোকল ভেঙে মাঠে বসেই কন্যা জাইমা রহমানকে নিয়ে উপভোগ করলেন সাবেক ফুটবলারদের খেলা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলাধুলা নিয়ে তুলে ধরেছেন তার আগামীর চিন্তা। সেই সাথে দলমত নির্বিশেষে ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরো কিভাবে বেশি আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। প্রধানমন্ত্রীর এমন উপস্থিতিতে উচ্ছ্বসিত উপস্থিত বাংলাদেশের কিংবদন্তি খেলোয়াড়রা। প্রধানমন্ত্রী আসছে, আসলে অভিভূত না হয়ে পারা যাচ্ছে না। আমাদের খেলাটা দেখেছেন এবং আমাদের অনুপ্রাণিত করেছেন।
আর বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি আরো বেশি প্রাণবন্ত করে তুলবে দেশের ফুটবলকে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের এই হাম্বলনেস এবং এই কাইন্ডনেস আমি তাকে বলবো, এবং তিনি প্রমাণ আবারও করেছেন, নিয়মিতই করছেন যে হি ইজ অ্যাকচুয়ালি এ পিপলস লিডার। মহান স্বাধীনতা দিবসের এই আয়োজনে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দিন শেষে প্রধানমন্ত্রীর এমন চমকে দেয়া আগমন প্রমাণ করে কতটা ক্রীড়া বান্ধব দেশের সরকার প্রধান। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। কাইসার ভাই, আসলে একজন প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পাওয়া ক্রীড়াঙ্গনে, এবং তিনি ডাগ আউটে বসে খেলা দেখেছেন খুব সাধারণের মতো, একদম সবাই কিন্তু ফিল করেছেন যে তিনি প্রধানমন্ত্রী বা এমন কেউ একজন গেছেন মাঠে, এমন কিছু না, একদম নিজেদের মতো করেই ফিল করেছে। এই যে তার এই উপস্থিতিটা আসলে ক্রীড়াঙ্গনে কি বার্তা দেয়? না, এই কারণে পিপুলস লিডার, আমি ফাহাদ করিম যেটা বলছিলেন সেটাই বলি যে পিপুলস লিডার হতে হলে আপনাকে কিন্তু এই ধরনের মানুষের সাথে কিন্তু মিশে যেতে হবে, মানুষের সাথে একদম পুরো নিজের করে নিতে হবে। এবং কালকের তার এই প্রোগ্রামটা কিন্তু শিডিউল ছিল না, এটা কিন্তু আকস্মিকভাবে হয়েছে। আমি দুপুর পর্যন্ত জানতাম না, যেটা মানে প্রায় আমি জানি যে ম্যাচটুকু হবে, কিন্তু প্রধানমন্ত্রী যাবেন সেটা কিন্তু আমি জানতাম না। এবং দুপুরের পরে এই পুরো জিনিসটা শিডিউলটা তৈরি হয়েছে, এবং তিনি গিয়ে মাঠে খেলা দেখেছেন, সবাইকে উৎসাহিত করেছেন এবং বক্তব্য রেখেছেন। সবকিছু মিলে এটা খুবই উৎসাহমূলক একটা বিষয়। এবং এই ধরনের মাঠে প্রায় প্রধানমন্ত্রীর আসার এবং সবাইকে উৎসাহিত করা, এটা জানান দিচ্ছে যে তিনিও কিন্তু আপনি খুবই স্পোর্টস লাভার একজন মানুষ। আর আমি একটু ব্যক্তিগতভাবে বলি যে আমি তিনি যখন স্টুডেন্ট ছিলেন আপনার রেসিডেন্সিয়াল মডেল কলেজের, তখন আমার পাশেই স্কুলটা ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল। তিনি এখানে ক্রিকেট যখন খেলতেন তখন আমরা সবাই ওই স্কুল থেকে এখানে চলে আসতাম খেলা দেখার জন্য। তিনি কিন্তু ক্রিকেটও খেলেছেন। সো স্পোর্টস লাভার, ট্রুলি স্পোর্টস লাভার। এবং নিশ্চিতভাবে তিনি মাঠে যেভাবে গিয়েছেন তাতে ফুটবলাররা খুবই উৎসাহিত হয়েছে। আশা করছি যে বাংলাদেশের যে আপনার স্পোর্টস অঙ্গনকে নিয়ে যেরকমভাবে নতুন করে চিন্তা করছেন বর্তমানের আমিনুল হক ক্রীড়ামন্ত্রী, তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম একজন স্পোর্টস লাভার প্রধানমন্ত্রী যখন আপনি পাবেন, তখন ক্রীড়ামন্ত্রীর যে ধরনের যে প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিংগুলোর আপনার কার্যকর করাটা খুব ইজি হয়ে যায়। না, আসলে যেটা সবাইকে সবচেয়ে বেশি অবাক করেছে, আমরা আসলে প্রধানমন্ত্রী বলতে আমরা সবসময় প্রোটোকল, অনেক কিছু আসলে আমরা তো দেখেছি যে তিনি খুব সাধারণের মতো চলাফেরা করছেন, প্রোটোকল ভেঙে ফেলছেন। আপনি সেরকম ভাবে একদম পুরো যে গাড়ির মধ্যে থাকতে হবে তা কিন্তু না। তিনি হেঁটে, প্রেস ক্লাব থেকে হেঁটে তিনি কিন্তু চলে যাচ্ছেন, এই সচিবালয় থেকে হেঁটে তিনি চলে যাচ্ছেন ওসমানী উদ্যানের যে মিলনায়তন আছে সেখানে হেঁটে যাচ্ছেন। সবকিছু মিলে এক ধরনের একটা মানে যে জিংস ছিল একটা, যে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে না বা প্রধানমন্ত্রী অনেক দূরের মানুষ, সেই জিনিসটা খুব কাটিয়ে ওঠার একটা চেষ্টা উনি করছেন। এবং আমরা কিন্তু সব জায়গায় আরেকটা খুব সুন্দর জিনিস দেখি যে তিনি যেখানেই যান তার ওয়াইফ এবং তার মেয়ে কিন্তু সবসময় তার সাথে থাকেন। এবং জাইমা রহমানকেও কিন্তু আমরা যতটুকু এই কয়েকদিনে শুনলাম, জানলাম, তিনিও কিন্তু একসময় ফুটবল খেলতেন, তিনিও ক্রীড়ার সাথে সবসময় খেলাধুলার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। না, আমরা দেখলাম যে তিনি ক্রিকেট মাঠেও গিয়েছেন, এবং পুরো ম্যাচটুকু সেখানে দেখেছেন, উপভোগ করেছেন। এবং তিনি ক্রীড়ামন্ত্রীকে বলেছেন যে এরপরেও যদি বাংলাদেশের কোনো ম্যাচ হয় আমাকে বলবেন, আমি এসে খেলা দেখবো। সো পুরো একটা প্রধানমন্ত্রীর পরিবার যদি আপনি যেরকম ভাবে স্পোর্টস লাভার পরিবার যদি পান, তাহলে দেখবেন যে যেটা বলছিলাম যে এ ধরনের ক্রীড়াবান্ধব পরিবার পেলে আপনি স্পোর্টস নিয়ে যে আপনার নতুন চিন্তাটুকু রয়েছে, সেই চিন্তাটুকুর আপনি সফল করার অনেক বড় একটা সুযোগ পাবেন। নিশ্চয়ই। একটা বিরতিতে যেতেই হচ্ছে দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। গেম অনে আছেন আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক এম কায়সার। কথা বলছি ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে। ভাই, এতক্ষণ আসলে ফুটবল নিয়ে কথা বলেছি, একটু ক্রিকেটের দিকে আসতে চাই। কেন না, ক্রিকেট মাঠে হয়তো খেলা নেই, কিন্তু মাঠের বাইরে কিন্তু অনেক খেলা চলছে এবং কথা চলছে। বোর্ড প্রেসিডেন্ট কিন্তু অস্ট্রেলিয়া গিয়েছেন ছুটি কাটাতে, তিনি কিন্তু এখনো ফিরবেন কি ফিরবেন না এটাও কিন্তু কনফার্ম না। এর মধ্যেই কিন্তু যিনি মার্কেটিং ম্যানেজার ছিলেন আমজাদ, উনিও কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও কিন্তু পদত্যাগ করেছেন। সো ওখানে কিন্তু খুব অস্থিরতা চলছে। এই ব্যাপারে আপনার থেকে একটু জানতে চাই। আপনি যেভাবে বললেন যে মাঠের ক্রিকেট থাকলে আলোচনা করলে সেটা আমাদের জন্য ভালো হতো, মাঠের বাইরের ক্রিকেট নিয়ে আমরা খুব কম আলোচনা করলে আমরাও একটু স্বস্তিতে থাকি। কারণ মাঠে ক্রিকেটারদের পারফরমেন্স এবং সেটা নিয়ে দলের পারফরমেন্স, সেটা নিয়ে আলোচনা করলে সেটা আমি মনে করি যে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য সেটাই ভালো একটা বিষয় হতো। কিন্তু যেভাবে পুরো ক্রিকেট বোর্ডটা চলছে, এবং এই সমস্যাটা তৈরি হয়েছে কিন্তু আজকের না, আমি মনে করি যে সমস্যাটা তৈরি হয়েছে 6 অক্টোবরে যখন নির্বাচনটা হয়েছে। গত 6 অক্টোবরে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের প্রক্রিয়াটা যে সুষ্ঠু, সুন্দর এবং
ভালো ছিল না, সেটারই প্রভাবটুকু পড়ছে কিন্তু এখন। সেই নির্বাচনটা হয়েছে কিন্তু প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন। কাউন্সিলরশিপ আপনি নিজের ইচ্ছে মতো কাউন্সিলরশিপ যাদেরকে মনে করেছেন যে তাদের ছাড়া আর কেউ ভোট দিবে না এবং তাদেরকে আপনি তৈরি করেছেন। সো কাউন্সিলরশিপ নিয়ে সেখানে একটা জটিলতা ছিল, আপনি নির্বাচনের প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল এবং তার চেয়েও বড় ছিল, সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে ভোটিংয়ের যে ভোটটা হয়েছে সেখানে আপনার ম্যাল প্র্যাকটিস হয়েছে, কোনো সন্দেহ নেই। তো সব কিছু মিলে একটা সুন্দর নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছিলাম ক্রিকেট বোর্ডে, কিন্তু সেই সুন্দর নির্বাচনটা আমরা পাইনি, আমরা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনটা পেয়েছি। এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কি হয়েছিল সেটা জানতে চেয়ে বর্তমানে যে ক্রীড়া প্রশাসন রয়েছে এনএসসি, তারা একটা তদন্ত করার চেষ্টা করছে, কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি যে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের পরে তারা হয়তো যে ধরনের সিদ্ধান্তটুকু নিবে। কিন্তু আইসিসি অনুযায়ী কি আসলে বোর্ড পরিচালক হুট করে এভাবে পরিবর্তন কিংবা এই জিনিসগুলোকে আমরা দেখতে পারি কিনা? না, এনএসসি কি বা সরকার কি বলেছে যে আমরা এই বোর্ড ভেঙে দিব? না, এখনো বলেনি। কিন্তু এই যে তারা পদত্যাগ একটা করা বা নির্বাচনে ম্যাল প্র্যাকটিস হয়েছিল, সেইটা এক ধরনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে। কই সেই তদন্ত কমিটির রিপোর্ট তো তাদের ক্রিকেট বোর্ডের পক্ষে আসতে পারে। হয়তো বলতে পারে যে না, নির্বাচনে কোনো ধরনের জটিলতা ছিল না, কাউন্সিলরশিপও ভালো ছিল, সবকিছু ছিল। সো একটা প্রক্রিয়া তদন্তের মধ্যে রয়েছে, সেটা আপনি তার আগে কেন রেজাল্টটুকু আপনি জেনে যাবেন? এবং যখনই আপনি এই ধরনের কোনো একটা অভিযোগে উঠেছে, সেই অভিযোগটা তদন্ত করার আগেই যদি মনে করেন যে এটা রেজাল্টটা এরকম হয়ে গিয়েছে এবং এটা করা উচিত না, এটা করলে হস্তক্ষেপ হবে, তার মানেটা হলো যে আপনি কিন্তু সেখানে ব্যাকফুটে রয়েছেন বা আপনি সেখানে কিন্তু আপনি ঠিক অবস্থানে নেই। আর এটা কোনো মতেই আমি মনে করি যে একটা ক্রীড়া প্রশাসন, দেশের সর্বোচ্চ ক্রীড়া প্রশাসন, তারা যদি একটা কোনো ম্যাল প্র্যাকটিসের অভিযোগ উঠে সেটার যদি তদন্ত করে, সেটা কখনোই কিন্তু সেটা হস্তক্ষেপ হবে না। ক্রিকেট বোর্ড তো এখন পর্যন্ত ভাঙে নেই, বা ক্রিকেট বোর্ড তো সরকারের কোনো জায়গা থেকে কিন্তু বলা হয়নি যে এই বোর্ড ভেঙে দেওয়া হবে বা এই বোর্ড বাতিল করা হবে, সে ধরনের কোনো কিছু কিন্তু বলা হয়নি। ওয়ারেজ আপনি অস্থিরতাটুকু তৈরি হয়েছে কিন্তু নিজেদের মধ্যেই, তাদের মধ্যে থেকে ইতিমধ্যে দুজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন। একজন পদত্যাগ করেছিলেন 2 মাস আগে, কিন্তু তার পদত্যাগপত্র এখন পর্যন্ত গৃহীত হয়নি। আরেকজন পদত্যাগ করেছেন, কারণ কোনো যৌক্তিকতা দেখেননি, কিন্তু আমরা যতদূর জানি যে কারণটা কি। কারণটা হলো যে তাকে আগের রাতে সরিয়ে দেওয়া হয়েছিল মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে, তার কাছ থেকে কোনো কনসার্ন না নিয়ে। এই কারণে তিনি এক ধরনের অভিমান করেই ক্রিকেট বোর্ডের এখান থেকে সরে এসেছেন। বলেছেন যে না, আমি মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে থাকতে পারবো না, একটা সাব কমিটির চেয়ারম্যান হিসেবে থাকতে পারবো না, আমার সাথে কথাবার্তা না বলে একমুখে সরিয়ে দেওয়া হয়েছে, অতএব আমি এখানে মর্যাদা পাচ্ছি না। এই কারণে তিনি সেখান থেকে সরে এসেছেন। আমি জানি না যে আরও কতজন পদত্যাগের তালিকায় রয়েছেন। সবকিছু মিলে ক্রিকেট বোর্ড যেরকমভাবে রান করা উচিত ছিল, যেভাবে করা উচিত ছিল, সেরকমভাবে কিন্তু চলছে না। ইন্টারন্যাশনালি এখন ক্রিকেট নেই, ঘরোয়া ক্রিকেটেও কিন্তু বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল। আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্লাবগুলো, যতগুলো ক্লাব খেলার কথা ছিল ততগুলো ক্লাব খেলেনি, এবং এর ফলে অনেক ক্রিকেটারদের মধ্যে যারা ক্রিকেট খেলতে পারেননি, তাদের কিন্তু আপনার অনেক ধরনের জটিলতার মধ্যে পড়েছেন। ইনকাম সোর্স তাদের কমে গিয়েছে, তাদের উপার্জন কমে গিয়েছে। তারাও মানে এখন হয়তো ভাবছেন যে আপনার ক্রিকেট খেলাটাই ছেড়ে দেবেন কিনা। তো এই যে জটিলতাগুলি তৈরি হয়েছে, এই জটিলতাগুলি আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের সামাল দেওয়া উচিত ছিল, যেটা তারা প্রশাসনিকভাবে সামাল দিতে পারেননি বলেই এখন এই অস্থিরতাটুকু তৈরি হচ্ছে। এবং এই পুরো অস্থিরতাটা তৈরি হওয়ার আরেকটা বড় কারণটা হলো যে লম্বা সময় ধরে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আপনার বোর্ডে নেই। যেটা আপনি বলছিলেন যে তিনি ফিরবেন কিনা, তার তো ফেরা উচিত, এমন কোনো কিছু না যে তিনি ফিরবেন না। তিনি ছুটিতে রয়েছেন, হয়তো ফিরতে পারেন। মোস্ট প্রবলি আমরা খুব সম্ভবত তাকে দেখতে পাবো যে জুনের এপ্রিলের ফার্স্ট উইকে তিনি হয়তো বাংলাদেশে আসবেন। এবং এই যে তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে, এই তদন্ত কমিটিও তার সাথে তখন কথাবার্তা বলবে এবং সেরকম একটা ডেট স্টিপুলেট করে রেখেছে। যদি তদন্তে এমন কিছু আসে যে ফেয়ার ইলেকশন ছিল না বা কোনো ধরনের যে অভিযোগগুলো উঠেছে সেগুলো সত্যতা যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের ডিসিশন আমরা দেখতে পারি? না দেখুন, আপনি ক্রিকেট বোর্ডের নিয়ে কিন্তু একটা আপনার আদালতে একটা রিট রয়েছে। মোস্ট প্রবলি সেই রিটটাও হয়তো তোলা হতে পারে। তারপরে আপনি যদি তদন্ত কমিটির রিপোর্ট তাদের বিরুদ্ধে যায়, তখন সরকার কি ব্যবস্থা নেবেন? যে নতুন করে নির্বাচন হবে, নাকি এই নির্বাচনের ম্যাল প্র্যাকটিস কারা করেছিলেন তাদের? আইসিসি রুলস অনুযায়ী কি বলে? না, আপনাকে আইসিসির রুলস কি রয়েছে সেটার আগে আপনাকে দেখতে হবে আপনার ল্যান্ড অফ লর্ড রুল কি, আপনার দেশের আইন কি বলে। আপনার দেশের আইন যেটা বলে সেটা আপনাকে কিন্তু মানতে হবে। আইসিসি কিন্তু আকাশ থেকে ভেসে চলে আসেনি। আইসিসি বলেনি যে আপনার দেশের আইন আপনি মানতে পারবেন না। আইসিসি কিন্তু স্পষ্ট সেখানে বলা রয়েছে যে আপনার ল্যান্ড ল যা রয়েছে, আপনার দেশের আইন যা রয়েছে, সেই আইন অনুযায়ী কিন্তু চলবে। এমন কিছু না যে বাংলাদেশ এই ক্রিকেট বোর্ড আইসিসির বেঁধে দেওয়া কোনো নিয়মের মধ্যে চলবে, তা কিন্তু না। আমাদের এখানে যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে রয়েছে। আপনি যদি এখানে ক্রিকেট বোর্ডের যদি এই নির্বাচনে ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ম্যাল প্র্যাকটিসটা কেন হয়েছে সেটার জবাবদিহি করা উচিত এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থাটুকু নেওয়াটা উচিত, এবং সেটাই হবে। যদি সেটাই হলে তাহলে আপনি দেখবেন যে পরবর্তীতে এই ধরনের ম্যাল প্র্যাকটিস করার কেউ সুযোগটুকু পাবেন না, বা এই ধরনের আপনার আমি যদি আরেকটু কড়া ভাষায় বলি যে এরকম ধরনের 2 নম্বরই করার কেউ সুযোগটুকু পাবেন না।
যে আমি ছাড়া আর কেউ ক্রিকেট বোর্ডে থাকতে পারবে না এবং আমি যাকে কাউন্সিলরশিপ করে দেবো তিনি কাউন্সিলরশিপ হিসাবে থাকবেন, এই বিষয়গুলো আমি মনে করি যে দূর হওয়া উচিত। নিশ্চয়ই। এর মধ্যে আরেকটা কথা আসলে গুঞ্জন উঠেছে যে সামনে নিউজিল্যান্ডের সঙ্গে আছে বা সিরিজ রয়েছে বাংলাদেশে, এবং সেখানে আসলে সাকিব আল হাসানকে দেখা গেলেও যেতে পারেন, এবং হাবিবুল বাশার সুমনও কিন্তু আসলে সাকিব আল হাসানকে দলে চেয়েছেন, বিশ্বকাপ পর্যন্ত চেয়েছেন। এটা নিয়ে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আবার আলোচনায় ফিরতে চাই। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এই এমপির দেশে ফেরা আটকে যায় জুলাই আন্দোলনের মামলায়। নতুন সরকার আসার পর কাটতে শুরু করেছে সাকিবের দলে ফেরার বাধা। ৩৯তম জন্মদিনেই যেন বড় সুখবরই পেলেন তিনি। বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন ২০২৭ সাল পর্যন্ত সাকিবকে দলে চান তিনি। তবে আমরা যখন ওদেরকে নিব মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যে আসুক, ওদের লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট ২০২৭ ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। দায়িত্ব নিয়ে এটি প্রথম প্রেস কনফারেন্স সুমনের। দলের চ্যালেঞ্জগুলো ভালোই জানা তার, তবে আপাতত ২০২৭ বিশ্বকাপে সরাসরি মূল পর্ব খেলাকে মূল ফোকাস করে কাজ করতে চান তিনি। এই বছর তো বাংলাদেশ টিমের অনেক খেলা, অনেক চ্যালেঞ্জেস, ওয়ার্ল্ড কাপ ইয়ার প্লাস বাইলেটারাল সিরিজ অনেকগুলি, এবং সব বড় বড় টিম, বিগ সিরিজ। সো ভালো করাটা খুব ইম্পর্টেন্ট, কনসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন আরও ৩ জন। নাঈম ইসলাম, নাদিব চৌধুরীর সাথে আগে থেকে আছেন হাসিবুল শান্ত। 4টা জন্য আমার সেটা হয়তো করা হয়েছে বিকজ এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়ার অসুবিধা, তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন, এটার জন্য আসলে করা হয়েছে। বলেন বিসিবির নির্বাচকদের কাজ শুধু 15 জনের দল গঠন নয়, দেশের ক্রিকেটের গুণগত মান উন্নয়নে কাজ করবে তার টিম। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। কায়সার ভাই, এটা নিয়ে একটু আলোচনায় ফিরবে, একটা বিরতির সময় হয়ে গেছে, নিতেই হচ্ছে। দর্শক, শেষবারের মতো নিচ্ছে একটি বিরতি। উইল বি রাইট ব্যাক। বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি এম কায়সারের সাথে। ভাই, একদম শেষ ভাগে আছি। আপনাকে সাকিব আল হাসানকে নিয়ে আসলে একটা প্রশ্ন রেখেছিলাম যে নিউজিল্যান্ড সফরে বা নিউজিল্যান্ডের সাথে সিরিজ যেটা রয়েছে বাংলাদেশের, সেই সিরিজ আসলে সাকিব আল হাসানকে আমরা দেখতে পাবো কিনা, এবং এটা আদৌ মানে এটা সম্ভব কিনা সাকিব আল হাসানকে? সম্ভাবনা খুবই কম। কারণটা হলো যে আপনি সব মিলে যদি হিসেব করেন তাহলে 15 থেকে 14 দিনের মতো বাকি রয়েছে এই সিরিজ শুরু হওয়ার জন্য। খুব সম্ভবত 17 তারিখে সিরিজটা শুরু হবে এবং বাংলাদেশ দল ঘোষণা করা হবে এপ্রিলের ফার্স্ট উইকে, এবং আমার কাছে মনে হচ্ছে না যে এই সিরিজের জন্য সাকিবকে বাংলাদেশ দল পাবে। তবে সাকিবকে আমি মনে করি যে এত লম্বা সময় সাকিব যদি এর আগেও বাংলাদেশের দলের হয়ে খেলতে পারতেন তাহলে খুব ভালো হতো সেটা জিনিসটা। কিন্তু প্রশ্নটা হলো যে সাকিব কিন্তু নিজেই দুটো ফরম্যাট থেকে অলরেডি রিটায়ারমেন্টের ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে তিনি বলে দিয়েছিলেন যে কানপুরে যে টেস্ট 2024-এর পর নভেম্বরে বাংলাদেশ খেলেছিল, সেখানে তিনি বলেছিলেন যে এটাই তার দেশের বাইরের শেষ টেস্ট হতে যাচ্ছে, এবং তিনি বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেই টেস্টটা সেটা খেলে রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন। সেটা তার হয়নি। দ্যাট মিনস তার কিন্তু টেস্ট ম্যাচ থেকে তিনি আর খেলছেন না, সেটা এক অর্থে পরিষ্কার। আরেকটা বিষয়টা হলো যে তিনি টি20 থেকেও রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, সেটা তিনি বলে দিয়েছেন। দ্যাট মিনস তিনি শুধুমাত্র একটা ফরম্যাটের ক্রিকেট খেলেন, ওয়ান ডেতে। এবং বাংলাদেশের এবং যেভাবে আমি দেখছিলাম যে হাবিবুল বাশার সুমন বলছিলেন যে নতুন নির্বাচক হয়েছেন, তিনি প্রধান নির্বাচক হয়েছেন, তিনি বলছিলেন যে 2027-এর বিশ্বকাপ পর্যন্ত তাকে তিনি দেখতে চান। এখন দেখার বিষয়টা হলো যে সাকিব যদি যে জটিলতাগুলো রয়েছে, যে আইনি জটিলতাগুলো রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যদি আইনগতভাবে সমাধান হয়ে থাকে তাহলে সাকিব হয়তো বাংলাদেশ দলের এসে খেলতে পারবেন। তবে সেটা যত দ্রুত হবে তত ভালো হবে। তবে আমার আশঙ্কাটা অন্য জায়গায়, সেটা হলো যে গত 2 বছর প্রায় তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারেননি, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারেননি। আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনেক বড় পার্থক্য রয়েছে। ফিটনেসটা তার কোন পর্যায়ে রয়েছে, কি রয়েছে, সবকিছু মিলে একটা বড় ধরনের জটিলতার মধ্যে রয়েছেন তিনি। তবে নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে আপনি অন্তত নিশ্চিত থাকতে পারেন। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী অনেকবার বলেছেন যে তিনি আসলে সাকিব আল হাসানকে দলে দেখতে চান, এবং আমরা আসিফ আকবরের মুখেও শুনেছি, এবং আমরা রিসেন্টলি দেখেছি যে তিনি তার জন্মদিনও একসাথে উদযাপন করেছেন। সো এগুলো কিন্তু আসলে পজিটিভ বার্তা দেয় ভক্তদের কাছে যে হয়তোবা আমরা সাকিবকে দলে দেখতে পারবো। অ্যাটলিস্ট তিনি দেশ থেকে আসলে রিটায়ারমেন্টে যেটা তিনি চেয়েছেন সেটা যেন হয়,
সেটা সাকিব খেলতে পারেননি, তার যতটুখানি ক্রিকেটীয় কারণ, তার চেয়ে বড় কারণটা হলো যে রাজনৈতিক কারণ, জি। একদম সহজ স্পষ্টত। এবং যে রাজনৈতিক কারণে তিনি খেলতে পারেননি, ঠিক একই রাজনৈতিক কারণে কিন্তু বর্তমান ক্রীড়া প্রশাসন তাকে খেলাতে চাচ্ছে, জি। সেটাও কিন্তু বিষয়টা রয়েছে। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে একটা জিনিস আশা করতে পারি, সেটি হলো যে তিনি মাঠে খেললে বা তিনি দলে খেললে সেটা বাংলাদেশ দলের লাভ, কোনো জি। সন্দেহ নেই। এখন পর্যন্ত তিনি যদি খেলতে পারেন তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য বা বাংলাদেশের পারফরমেন্সের জন্য অনেক বড় একটা বিষয়টুকু হবে। তবে এই ধরনের জটিলতায় যাতে কোনো ক্রিকেটার বা কোনো খেলোয়াড় যাতে না পড়েন, আমি মনে করি যে সেই গ্যারান্টিটুকু আসতে হবে ক্রীড়া প্রশাসনের কাছ থেকে। আপনি রাজনীতি করতেই পারেন, আপনার রাজনীতি করার অধিকারটুকু রয়েছেই, কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে আপনার খেলোয়াড়ি জীবনে যাতে নিশ্চয়ই। এই ধরনের কোনো সমস্যা আপনাকে পড়তে না হয়, সেই নিশ্চয়তাটুকু কিন্তু আসাটা উচিত। নিশ্চয়ই লার্নিংটা আসলে ভবিষ্যৎ প্রজন্মর জন্য থাকবে, যে আসলে খেলায় যখন আছে আমি খেলাতেই থাকি, আপনি রিটায়ারমেন্টে রিটায়ারমেন্টের পরে আপনি নিশ্চয়ই। রাজনীতিতে জড়ালে আমার মনে হয় যে এই ধরনের জটিলতা আর পড়তে হয় না। কায়সার ভাই, আজকে একদম সময় শেষ, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ কাছে আপনাকে। সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি গেম অন। আগামী শুক্রবার নিশ্চয়ই আবারও ফিরে আসবো গেম অনে।